আসসালামু আলাইকুম। কাজ ক্ষমতা শক্তির দ্বিতীয় ক্লাসে সবাইকে ওয়েলকাম করছি। আজকের ক্লাসে আমরা শক্তির সংরক্ষণশীলতার নীতি রিলেটেড কিছু গাণিতিক সমস্যা দেখব। তো চলো দেরি না করে শুরু করা যাক। তো প্রথমে আমরা এখানে কিছু গাণিতিক সমস্যা দেখব। গাণিতিক সমস্যা। চলো আমাদের প্রথমে আমরা আহ, একটা চিত্র আঁকাই। এখানে আমাদের একটা সরি ধরো এটা একটা মানে বিম। তো এখানে একটা বস্তু আছে, সাপোজ এই হচ্ছে সেই বস্তুটা। এম ভরের একটা বস্তু আছে এবং এটার উচ্চতা হচ্ছে এইচ পরিমাণে এটার উচ্চতা। এখন আমরা কিছু কোয়েশ্চেন দেখে আসি। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, কোথায় আমাদের বিভব শক্তি এবং গতিশক্তিটা সমান হবে? কোথায়? 2 নম্বর প্রশ্ন হচ্ছে, কোথায় আমাদের বিভব শক্তি গতিশক্তির 2 গুণ হবে? গতিশক্তির 2 গুণ হবে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, কোথায় গতিশক্তি বিভব শক্তির 3/2 অংশ হবে? এগুলো হচ্ছে আমাদের কোশ্চেন। চলো সলভ করি। তাহলে প্রথমত এই রিলেটেড যে কোশ্চেনগুলো থাকবে এগুলা আমরা যখন সলভ করব তখন আমরা কয়েকটা পয়েন্ট দিয়ে নিব। ধরে নিই ভূমিটা এ, উপরের এই পয়েন্টটা ছিল হচ্ছে বি, এবং ধরে নিই যে বস্তুটি ভূমি থেকে এক্স উচ্চতায় সি বিন্দুতে বিভব শক্তি গতিশক্তিটা সমান হবে। তাহলে আমরা এখানে একটা পয়েন্ট ধরে নিতেছি যেটা সি বিন্দু, এবং এইটুক হচ্ছে উচ্চতা এক্স পরিমাণ। তাহলে এইটুক যদি এক্স হয় তাহলে এইটুক কত হবে? টোটালটা এইচ ছিল, এইটুক হচ্ছে এক্স, তাহলে বাকি অংশ হচ্ছে এইচ মাইনাস এক্স। তাহলে এতটুকু হচ্ছে এইচ মাইনাস এক্স। তাহলে আমরা এখানে লিখবো যে ধরি, আমরা 1 নম্বরটা সলভ করতেছি, ধরি যে ভূমি থেকে এক্স উচ্চতায় সি বিন্দুতে আমাদের বিভব শক্তি সমান হচ্ছে গতিশক্তি হবে। সুতরাং এবারে চলো আমরা সি বিন্দুর জন্য হচ্ছে বের করি যে ইপিসি ইজ ইকাল টু এমজিএইচ। আমরা সূত্র জানি এমজিএইচ। তাহলে এই ক্ষেত্রে এমজি আমরা জানি, এক্ষেত্রে বিভব শক্তির ক্ষেত্রে উচ্চতা হচ্ছে ভূমি থেকে কতটুকু উপরে উঠানো হইলো। এখানে কতটুকু উপরে উঠানো হয়েছে? এক্স পরিমাণে। এখানে আমাদের উঠানো হয়েছে এক্স পরিমাণে, এখানে এক্স পরিমাণ উপরে উঠানো হয়েছে। তাহলে আমরা এখানে বসাবো হচ্ছে এক্স, এবং গতিশক্তি হচ্ছে ইকেসি ইজ ইকাল টু হাফ অফ এম ভি স্কোয়ার। আমরা জানি ভি স্কোয়ার সমান হচ্ছে ইউ স্কোয়ার প্লাস টু জিএইচ, ইউ স্কোয়ার প্লাস টু জিএইচ। এবং গতিশক্তির ক্ষেত্রে উচ্চতা মনে রাখবে যে ভূমি উপর থেকে কতটুকু নিচে নামলো, উপর থেকে কতটুকু নিচে নামানো হলো। তাহলে এই ক্ষেত্রে কিন্তু নিচে নামছে হচ্ছে এইচ মাইনাস এক্স পরিমাণে। তাহলে এক্ষেত্রে আমার এই উচ্চতার মান হবে এইচ মাইনাস এক্স এবং ইউ জিরো। তাহলে আলটিমেটলি আমাদের এখানে আসবে ক্যালকুলেশন করার পরে এম জি এইচ মাইনাস এক্স। ওকে, তাহলে পরবর্তীতে আমরা লিখব যে প্রশ্ন মতে আমরা দেখতেছি বিভব শক্তি সমান হচ্ছে গতিশক্তি। তাহলে এখানে লিখতে পারতেছি বিভব শক্তি কত পাইছি আমরা? এমজিএক্স, এবং গতিশক্তি ছিল এমজিএইচ মাইনাস এমজিএক্স। তাহলে আলটিমেটলি আমার অ্যান্সার আসতেছে এমজি এমজি উভয় পাশ থেকে কাটা যাবে। যদি আমরা এখান থেকে এমজিটা কমন নিয়ে নিই তাহলে এইচ মাইনাস এক্স আসে।
তাহলে ক্যালকুলেশন করলে আমাদের আসতেছে এক্স ইজ ইকাল টু এইচ বাই টু। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তাহলে মনে রাখবা, তোমরা তোমাদের জন্য একটা শর্টকাট দিয়ে দিচ্ছি, তোমরা এই শর্টকাটটা মনে রাখবা। এটা অনলি অ্যাপ্লিকেবল ফর দ্য এমসিকিউ সলভ। শর্টকাটটা হচ্ছে যে যদি কখনো এই যে এটা হচ্ছে শর্টকাট, যে উচ্চতাটা হবে এক্স এর মানটা হবে এইচ ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান। কিসের ক্ষেত্রে এটা আমরা অ্যাপ্লাই করব? যদি আমাদের কোয়েশ্চেন বলে যে গতিশক্তি, বিভব শক্তি গতিশক্তির এত গুণ, এন গুণ। বিভব শক্তি গতিশক্তির এন গুণ, তখন আমরা এই শর্টকাটটা অ্যাপ্লাই করব। এনটা হচ্ছে যে কত গুণ, যেমন এখানে দেখো আমরা যদি একটু খেয়াল করি, এখানে বলছিল বিভব শক্তি গতিশক্তির সমান, অর্থাৎ এখানে কিন্তু এন এর ভ্যালু হচ্ছে ওয়ান। এন এর ভ্যালু হচ্ছে ওয়ান, তাহলে এন এর ভ্যালু এই জায়গায় ওয়ান বসাও, তাহলে অ্যান্সার আসবে ওয়ান প্লাস ওয়ান ইজ ইকাল টু টু। তাহলে এক্স এর ভ্যালু কিন্তু ওই এইচ বাই টুই আসবে। ঠিক আছে, তাহলে পরবর্তীতে চলো আমরা আরেকটা ম্যাথ দেখে আসি। তো পরবর্তী আরেকটা ম্যাথ আমরা দেখে আসি। তো 2 নাম্বার আমাদের যে ম্যাথটা ছিল, 2 নাম্বার আমরা ম্যাথটা একটু প্রশ্নটা দেখে আসি। যে আমাদের বিভব শক্তি গতিশক্তির বলছে হচ্ছে 2 গুণ হইতে হবে। তাহলে বিভব শক্তি যদি গতিশক্তির 2 গুণ হয়, তাহলে আমরা 2 নাম্বার ম্যাথটা করি। 2 নাম্বার ম্যাথ, তাহলে একই রকম ধরি সি বিন্দুতে আমাদের এক্স উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির 2 গুণ হবে। ওকে, তাহলে এখানে আমরা লিখতে পারতেছি যে সি বিন্দুর জন্য আমরা জানি বিভব শক্তি হচ্ছে mgx এবং গতিশক্তি হচ্ছে ekc ইজ ইকাল টু হাফ অফ mv স্কোয়ার। তাহলে হাফ অফ এম, আমরা একটু আগে দেখছি যে ইউ স্কোয়ার সমান 2gh, এবং এই উচ্চতাটা হচ্ছে আমরা দেখছি যে এইচ মাইনাস এক্স। তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেশন করলে পাই এইচ টু ইন্টু এইচ মাইনাস এক্স ইন্টু জি। তাহলে ক্যালকুলেশন করলে পাই আমরা এম জি এইচ মাইনাস এক্স। তাহলে এক্ষেত্রে লিখব প্রশ্ন মতে যে বিভব শক্তি গতিশক্তির 2 গুণ হবে। তাহলে বিভব শক্তি কত ছিল আমাদের এম জি এক্স, আর গতিশক্তি কত? গতিশক্তি হচ্ছে এম জি এইচ মাইনাস এক্স। তাহলে ওই পাশ থেকে এম জি কাটা গেলে তাহলে থাকে এক্স ইজ ইকাল টু 2 ইন্টু এইচ মাইনাস এক্স। তাহলে এখানে ক্যালকুলেশন করলে আমরা দেখতেছি যে এটা ওই পাশে চলে যাচ্ছে, তাহলে এখানে থাকতেছে 3x ইজ ইকাল টু এইচ। তাহলে আলটিমেটলি আমাদের এক্স এর ভ্যালু আসবে হচ্ছে এইচ বাই থ্রি। চলো আমরা একটু আগের যে শর্টকাটটা লিখলাম ওটা দিয়ে একটু সলভ করে দেখি ঠিক আছে কিনা। তাহলে আগে আমরা দেখছি হচ্ছে যে আমাদের সূত্র ছিল এইচ বাই এন প্লাস ওয়ান। তাহলে এখন আমরা যেটা অ্যান্সার পাইছি সেটা হচ্ছে কত পাইছি আমরা, এইচ বাই থ্রি প্লাস টু প্লাস ওয়ান ইজ ইকাল টু থ্রি। কারণ আমাদের এখানে কত ছিল যে বিভব শক্তি গতিশক্তির 2 গুণ, মানে এন এর মান হচ্ছে 2। তাহলে এই যে এইচ ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান ইজ ইকাল টু এইচ ডিভাইডেড বাই টু প্লাস ওয়ান ইজ ইকাল টু এইচ বাই থ্রি। তাহলে আশা করছি তোমরা বুঝতে পারছো। তো চলো আমরা এর পরবর্তী ম্যাথটা দেখে আসি। তো পরবর্তী ম্যাথটা আমাদের কি ছিল যে কোন উচ্চতায় আমাদের গতিশক্তিটা বিভব শক্তির 3/2 অংশ হবে। তাহলে 3 নম্বর ম্যাথ হচ্ছে এটাও একই রকম ধরি ভূমি থেকে এক্স উচ্চতায় সি বিন্দুতে, ওই একই রকম প্রথমটার মতো চিত্র হবে, সি বিন্দুতে আমাদের গতিশক্তিটা বিভব শক্তির 3/2 অংশ হবে। তাহলে
আমরা একটু আগে তো বেরই করছি যে সি বিন্দুর জন্য বিভব শক্তি এবং গতিশক্তি। সিমিলারলি আমরা এখানে লিখব প্রশ্ন মতে গতিশক্তি সমান হচ্ছে 3/2 বিভব শক্তি। তাহলে আমরা জানি যে গতিশক্তি পাইছি হচ্ছে mg(h - x), আমরা গত ম্যাথগুলোতে দেখছি, আর এটা হচ্ছে mg(x). তাহলে উভয় পাশ থেকে mg বাদ গেল, তাহলে এই পাশে থাকে mg(x) = 3/2 x। তাহলে আমরা x গুলাকে এক পাশে নিয়ে আসি, তাহলে আমরা এখান থেকে পাই 3/2 × x প্লাস x। তাহলে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখানে আসবে হচ্ছে, আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে এখানে আমাদের আসবে হচ্ছে 5x / 2। তাহলে আমাদের এই 2টা উপরে চলে গেল, 2টা যদি উপরে চলে যায় তাহলে এখানে থাকতেছে 2h / 5 = x। অর্থাৎ আমাদের x এর ভ্যালু হচ্ছে 2h / 5। এত উচ্চতায় আমাদের গতিশক্তিটা বিভব শক্তির 3/2 অংশ হবে। এখন এইটারও একটা শর্টকাট আছে, এটা হচ্ছে এমসিকিউর জন্য শর্টকাট। সেটা হচ্ছে যে x এর ভ্যালু হবে হচ্ছে nh / n+1। এটা আমরা কখন অ্যাপ্লাই করব? এটা আমরা তখনই অ্যাপ্লাই করব যখন আমাদের গতিশক্তিটা বিভব শক্তির n গুণ হবে, তখন অ্যাপ্লাই করব। এটা এমসিকিউর জন্য আমরা অ্যাপ্লাই করব, এমসিকিউর জন্য। ওকে, ওকে, ঠিক আছে। তাহলে এখন চলো আমরা দেখে আসি যে আমাদের একটা লাস্ট টপিকস আছে, সেটা হচ্ছে পুলি। তো আমরা পুলি রিলেটেড কিছু ক্যালকুলেশন আমরা দেখে আসি। ওকে, তাহলে আমরা পরবর্তী পেজে চলে যাচ্ছি। আমাদের টপিকস হচ্ছে পুলি। পুলি পুলি রিলেটেড আমরা কয়েকটা কেস দেখব। যেমন প্রথম কেসে, এটা হচ্ছে কেস নাম্বার 1। কেস 1, কেস 1-এ আমরা দেখব যে এখানে একটা পুলি আছে, এটা হচ্ছে একটা পুলি, এবং ওই পুলিতে রশির মাধ্যমে দুইটা বস্তু ঝোলানো, এই পাশে একটা এবং এই পাশে একটা। এখন এইখানে ধরো এরকম দুইটা বস্তু ঝোলানো, আমরা এটাকে অন্য কালি দিয়ে দেখাই। এই যে হচ্ছে একটা বস্তু এবং এই যে হচ্ছে আরো একটা বস্তু। ধরো এই বস্তুর ভর হচ্ছে m1 এবং এই বস্তুর ভর হচ্ছে m2, এবং এটা হচ্ছে একটা পুলি, যেটা মনে করো একটা প্রতিস্থাপকের সাহায্যে কোথাও লাগানো আছে। ওকে, এটা ছিল আমাদের কেস 1। তো আমাদের কাজ হচ্ছে আমরা এই পুলি থেকে টেনশন ফোর্স বা টান বলটা বের করব। তাহলে আমাদের কাজ হচ্ছে আমরা বের করব টান বল কত, দুই হচ্ছে অ্যাক্সিলারেশন বা ত্বরণ কত, কতটুকু ত্বরণে এরা নিচ থেকে উপরের দিকে আপ ডাউন করতেছে। এখানে বোঝার বিষয় হচ্ছে যে আমাদের এইখানে যে অংশটা রয়েছে, এইখানে এই বস্তুটা নিচের দিকে টানতেছে, মানে নিচের দিকে যাচ্ছে, এর ফলে এই বস্তুটা কিন্তু উপরের দিকে উঠতেছে। অর্থাৎ এইটা নিচের দিকে যখন টান খাচ্ছে তখন এই বস্তুটা উপরের দিকে উঠতেছে। তাহলে আমরা বলতে পারি যে এই বস্তুর ওজনও কিন্তু নিচের দিকে কাজ করতেছে, যেটা m2g, এবং এই বস্তুর ওজনও নিচের দিকে কাজ করতেছে, যেটা হচ্ছে m1g, এবং এইটার টান বল হচ্ছে t, এবং এইটা যে পরিমাণ টান খাবে এইটাও কিন্তু সেই সমান পরিমাণেই টান খাবে। ওকে, এবং এদের ত্বরণ, এটার ত্বরণ হচ্ছে, এটার ত্বরণও a, এইটার ত্বরণও a। ওকে, এখন আসো আমরা একটু দুইটা ইকুয়েশন বের করি। তো চলো প্রথমে আমরা দেখি যে প্রথম বস্তুর ক্ষেত্রে আমরা জানি, বলের অধ্যায়ে আমরা পড়ছি যে সামেশন অফ এফ ইজ ইকাল টু এম এ, সামেশন অফ এফ ইজ ইকাল টু হচ্ছে এম এ।
এখন যখন আমাদের প্রথম বস্তুটা আসতেছে তখন আমাদের এই এমটা কিন্তু m1 হয়ে যাচ্ছে, কারণ প্রথম বস্তুর জন্য ভর m1, তাহলে এটা m1 হয়ে যাচ্ছে এবং প্রথম বস্তুর ত্বরণও হচ্ছে a। তাহলে এখানে টোটাল বলটা কত কাজ করতেছে এটা হচ্ছে বোঝার বিষয়। দেখো, তোমরা বুঝতে পারবা যে এখানে যেহেতু বস্তুটা উপরের দিকে যাচ্ছে, প্রথম বস্তুটা যেহেতু উপরের দিকে যাচ্ছে, এর মানে উপরের দিকে টানের পরিমাণটা নিচের দিকে বস্তুর ওজনের তুলনায় বেশি। অর্থাৎ উপরের দিকের যে টানটা প্রথম বস্তুর ক্ষেত্রে, এই টানের বলটা হচ্ছে বস্তুর ওজনের তুলনায় বেশি। এটা হচ্ছে প্রথম বস্তুর ক্ষেত্রে, সে কারণে বস্তুটা উপরের দিকে উঠতেছে। যদি আমার নিচের দিকে বেশি থাকতো তাহলে কিন্তু বস্তুটা কোনোভাবেই উপরের দিকে উঠতে পারতো না। এখন বস্তুটা যখন উপরের দিকে উঠতেছে, যেহেতু টিটা বেশি, তখন আমাদের এখানে কার্যকারী বল হবে টি মাইনাস m1g। কেন মাইনাস দিলাম? কারণ এইটা যেদিকে কাজ করতেছে এইটা ঠিক তার বিপরীত দিকে কিন্তু কাজ করতেছে, সে কারণে হচ্ছে মাইনাস দেওয়া। তাহলে এত ইজিক্যাল টু হচ্ছে m1a। তাহলে আমরা এখানে একটা ইকুয়েশন পাইলাম, এইখানে আমরা টিটা বের করে নিই। তাহলে টি ইজ ইকুয়াল টু আসতেছে হচ্ছে m1a প্লাস m1g। এটা 1 নম্বর ইকুয়েশন। আবার দ্বিতীয় ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, সরি একটু সমস্যা হয়েছে। দ্বিতীয় ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ওজনটা কিন্তু খাড়া নিচের দিকে কাজ করতেছে এবং এই ক্ষেত্রে আমাদের নিচের ওজনের পরিমাণটা বেশি, সে কারণে বস্তুটা নিচের দিকে নামতেছে। যদি নিচের ওজনের পরিমাণ বেশি না হতো তাহলে কিন্তু বস্তুটা নিচের দিকে নামতে পারতো না। যেহেতু নিচের দিকে ওজনের পরিমাণটা বেশি, তাহলে আগের মতো সূত্র বসাবো, সামেশন অফ এফ ইজ ইকুয়াল টু m2a, এবং সামেশন অফ এফ যেহেতু নিচের দিকে ওজনের পরিমাণটা বেশি, তাই এই ক্ষেত্রে m2g মাইনাস টি ইজ ইকুয়াল টু m2a। তাহলে আমরা এখান থেকে টি ইজ ইকুয়াল টু পাচ্ছি হচ্ছে m2g মাইনাস m2a। এখন আগে আমরা যে টি পাইছিলাম, টির ভ্যালু পাইছিলাম, এইটা এখানে বসাই দিই। তাহলে আগে পাইছিলাম হচ্ছে m1a প্লাস m1g ইজ ইকুয়াল টু m2g মাইনাস m2a। তাহলে আমরা যে কাজটা এখন করব যে আমরা হচ্ছে এ গুলাকে এক সাইডে নিয়ে আসবো, অর্থাৎ এখানে m1a প্লাস m2a ইজ ইকুয়াল টু m2g মাইনাস m1g, এরকম হবে। দেন আমাদের এখানে এ কমন নিলে এরকম একটা ইকুয়েশন পাবো আমরা, m2 মাইনাস m1, নিচে হচ্ছে m1 প্লাস m2 ব্র্যাকেট ইন্টু জি। এটা হচ্ছে আমাদের পুলির, মানে এই ধরনের পুলির ক্ষেত্রে ত্বরণ বা অ্যাক্সেলারেশন। তোমাদের এসএসসি পরীক্ষাতে সচরাচর পুলি রিলেটেড কোশ্চেনগুলো কমই আসে, তবে এই পুলি রিলেটেড বেসিকটা জানা খুবই জরুরি, কারণ বিভিন্ন ধরনের কম্পিটিশন পরীক্ষা সহ তোমাদের সামনে এইচএসসিতে এই পুলি রিলেটেড টপিক্সটা খুবই গুরুত্বপূর্ণ। তাই এই পুলি রিলেটেড টপিক্সটি সবাই আয়ত্ত করা উচিত। এখন আমরা যেহেতু ত্বরণ বের করে ফেলছি, এখন ত্বরণের মানটা যে কোনো জায়গায় বসাইলে আমরা কিন্তু আমাদের যে টান বল সেটা পেয়ে যাব। তারপরেও আমি টান বলের জন্য একটা সহজ ফরম্যাট দিয়ে দিতেছি, সেটা হচ্ছে টান বল টি ইজ ইকাল টু 2 × m1 m2, নিচে হচ্ছে m1 প্লাস m2 ইন্টু জি। এটা আমরা কিভাবে পাবো? এটা হচ্ছে জাস্ট আমরা এই ত্বরণের যে ভ্যালুটা আছে এটা হচ্ছে এইখানে যদি বসায় দিই, এই সমীকরণে 1 নম্বর সমীকরণে বসাই দিলে আমরা এটা পেয়ে যাব। ঠিক আছে, এখন চলো আমরা আরো একটা কেস দেখে আসি। তো এটা হচ্ছে আমাদের 2 নম্বর কেস, কেস নাম্বার 2। কেস নাম্বার 2তে আমরা একটু ভিন্ন ধরনের চিত্র দেখানোর চেষ্টা করব। এখানে এরকম একটা বস্তু আছে,
ধরো এখানে একটা ব্লক আছে, এই যে হচ্ছে সেই ব্লকটা, এবং এখানে হচ্ছে একটা পুলির মতো কিছু একটা আছে। এই এটা আমরা মুছে দিই, ক্লিন করে দিই, এটা লাগবে না। তো এখানে এটা টান খাচ্ছে এবং এখানে আরো একটা বস্তু আছে। এটা হচ্ছে, এটার ভর হচ্ছে m1 এবং এটার ভর হচ্ছে m2, আর এইখানে কিছু দিয়ে এটা আটকানো আছে। ওকে, তো এখন প্রশ্ন আগের মতনই, যে এই ক্ষেত্রে টান বলটা কত এবং আমাদের ত্বরণটা কত। তাহলে কোশ্চেন হচ্ছে দুইটা, এক নম্বর হচ্ছে টি কত এবং দুই নম্বর হচ্ছে আমাদের ত্বরণ বা অ্যাক্সিলারেশন কত। তাহলে আমরা আগের মতো চলো সমীকরণ দেখে আসি। প্রথম ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম ক্ষেত্রে কি ঘটনা ঘটতেছে, এদিক বরাবর একটা টান খাচ্ছে, যেটা হচ্ছে টি, এবং একই সাথে যখন টান খাচ্ছে এদিক বরাবর উপরের দিকে একটা টান খাচ্ছে, এবং m2 ভরের বস্তুটির ওজনটা খাড়া নিচের দিকে কাজ করতেছে। এখন দেখো যে আর m1 এর ওজনও কিন্তু খাড়া নিচের দিকে কাজ করতেছে, তবে সুতার টানের সাথে m1 এর ওজনের কোনো সম্পর্ক নাই, কারণ এটা ঠিক নিচের দিকে কাজ করতেছে আর সুতার টানটা হচ্ছে বস্তুর সাথে মানে সমান্তরালে আছে আর কি। তো এখন দেখো প্রথম বস্তুটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে তাহলে সামেশন অফ এফ ইজ ইকুয়াল টু হচ্ছে, আমরা জানি এম এ, এক্ষেত্রে হবে m1a। তাহলে প্রথম বস্তুর ক্ষেত্রে যেহেতু কোনো ধরনের এক্সট্রা কোনো বল কাজ করতেছে না, সেক্ষেত্রে আমাদের টোটাল বলটাই হচ্ছে টি, টি ইজ ইকুয়াল টু m1a, এটা একটা ইকুয়েশন হবে। আর দ্বিতীয় ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে ত্বরণটা আছে, ত্বরণটা কোন দিক বরাবর কাজ করতেছে, বস্তু যেহেতু নিচের দিকে নামতেছে, ত্বরণও নিচের দিকে কাজ করতেছে। তাহলে এখন দেখো যে আমরা লিখতে পারি সামেশন অফ এফ ইজ ইকুয়াল টু m2a। তাহলে এখান থেকে লেখা যায় যে আমাদের ওজন যেহেতু খাড়া নিচের দিকে কাজ করতেছে, তাহলে আমরা লিখতে পারি m2g মাইনাস টি ইজ ইকুয়াল টু m2a। এখন বোঝার বিষয় হচ্ছে আমরা কেন m2g আগে লিখলাম, এটা আগেই তোমাদেরকে বলা হয়েছে যে যেহেতু ওজনটা এখানে বেশি, তাই কিন্তু বস্তুটা খাড়া নিচের দিকে নামতেছে। যদি আমাদের ওজনটা বেশি না হইতো তাহলে কিন্তু বস্তুটা নিচের দিকে নামতো না। যেহেতু m2g টা বেশি, তাই আমরা m2g থেকে এই টান বলটাকে মাইনাস করে দিব। ওকে, তাহলে আমরা এখান থেকে পাই কি, যে m2g, আমরা একটু আগে দেখছি যে t ইজ ইকুয়াল টু হচ্ছে m1a, t ইজ ইকুয়াল টু m1a। তাহলে আমরা t এর জায়গায় লিখতে পারি m1a ইজ ইকুয়াল টু হচ্ছে m2g বা m2a আর কি, m2a। তাহলে এখন আমরা হচ্ছে এই a গুলাকে এক পাশে নিয়ে আসি, তাহলে আমরা পাই m2g ইজ ইকুয়াল টু m1 প্লাস m2 ইন্টু a। তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেশন করলে a ইজ ইকুয়াল টু পাচ্ছি m2g ডিভাইডেড বাই m1 প্লাস m2। তাহলে এইটা হচ্ছে আমাদের ত্বরণ, মানে এই কেসের ক্ষেত্রে ত্বরণ। আর এটার যদি টান আমরা বের করতে চাই, টান তো এখন সহজ, এই ত্বরণের মানটা জাস্ট আমরা হচ্ছে এই যে আমাদের যে এক নম্বর ইকুয়েশন আছে এখানে বসাই দিব, তাহলে আমাদের টেনশন ফোর্স বা টানটা ইজিলি বের হয়ে যাবে। ঠিক আছে, এখন আরো কিছু জটিল কেস এসে থাকে, যেমন দেখা যায় যে এই দিক বরাবর কখনো কখনো আমাদের ঘর্ষণ বল কাজ করতেছে, তখন কোনো ধরনের সমস্যার কথা না, তখন হচ্ছে আমরা এখানে যে টান বলটা আছে টান বল থেকে এই ঘর্ষণ বলটাকে মাইনাস করে দিব, কারণ আমাদের যদি ঘর্ষণ বলের মানটা বেশি হয়ে যায় তাহলে বস্তুটা কিন্তু নিচের দিকে নামবে না, ঠিক না, বস্তুটা কিন্তু তখন নিচের দিকে নামবে না। তাহলে আমরা ওইভাবেই হচ্ছে এগুলো আলোচনা করব। আর তোমাদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে আমরা সচরাচর অনেকে এই ধরনের ম্যাথগুলোর জন্য
পুলির ইকুয়েশনগুলো মুখস্থ করে থাকি। ভাই মুখস্থ করলে কিন্তু কোনো লাভ নেই, কারণ কোশ্চেন ফিজিক্স মানেই হচ্ছে নতুনত্ব, নতুন নতুন কোশ্চেন আসবে। তো তুমি কোশ্চেন আসলে যদি মুখস্থ পড়া থাকে তাহলে কিন্তু তুমি কোশ্চেন ধরতে পারবা না এবং বুঝতে পারবা না। আর নতুন কিছু মানে তৈরি করতেও পারবা না। তাই সবার কাছে অনুরোধ থাকবে যে আম, যখন পড়ানো হয় তখন প্রতিটা বিষয় খুবই মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করা। তো সবাইকে আজকের আমাদের সাথে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং পরবর্তী ক্লাসগুলোতে ইনশাল্লাহ আমরা আরো কিছু ম্যাথ এবং ক্ষমতা রিলেটেড যে টপিকসটা আছে ওইটা আমরা আলোচনা করব। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।